মিডিয়ার ভাইরা প্লিজ, এটা খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচার করতে হবে। কারণ এইটা হাজার হাজার মানুষ ইনশাল্লাহ আল্লাহ চাহে তো এইটার বদলতে হয়তো বা আল্লাহ তাআলা তার জীবনটা রক্ষা করবে। হার্ট অ্যাটাক যদি কারো হয় কিভাবে বুঝবেন? দেখেন, বুকের মাঝখানে চাপ আসবে, মাঝখানটাতে। অনেকে মনে করেন বুকের বাম পাশে মনে হয় চাপ, না, বুকের মাঝখানে ব্যথা বা চাপ, এমন চাপ যদি 20 কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দিই তাহলে কেমন ওজন লাগবে? ভারী লাগবে না? মনে হয় একটা ভারী কিছু চাপ দিচ্ছে, এরকম চাপ অনুভব হবে। সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে, হাতটা মানে কপ 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 করতেছে, আপনার ওই সময় ঘাম ছুটবে, সাথে শ্বাসকষ্ট হবে এবং আপনার বমি বমি ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয়। এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে, আপনি কাল বিলম্ব করবেন না। যদি হাসপাতাল পাশে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন, কিন্তু অনেকের এরকম হয় যে হাসপাতাল একটু দূরে আছে। এই জন্য ওই WHO এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন, খুব ইম্পর্টেন্ট। অ্যাসপিরিন, একটা ট্যাবলেট অ্যাসপিরিন 300 mg চিবিয়ে খেতে হবে, অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে, ইনশাল্লাহ তার 50% মৃত্যুর ঝুঁকি কমে আসলো। নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায়, নাইট্রোগ্লিসারিন মার্কেটে বিভিন্ন নামে আছে, ওইটা জিহ্বার নিচে 2 চাপ দিতে হবে। আর একটা হচ্ছে অ্যাটোরভাস্টাটিন গ্রুপের যে কোনো একটা ওষুধ 40 mg খাইতে হবে। আল্লাহ চাহে তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি 70-80% বাসার মধ্যে কমাই দিলেন, এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা প্রচার হবে সামনে, অবশ্যই আপনার বারবার দেখে নেবেন। আচ্ছা, এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হার্টের রোগী আছে, মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আছেন, মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী। সেক্ষেত্রে আপনার কখনোই ইটোরিকক্সিব জাতীয় ব্যথার ওষুধ খাবেন না। ইটোরিকক্সিব, আপনার এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে, অনেকে কেন দাঁত ব্যথা হচ্ছে টরি খাও বা ইটোরিক্স খাও। কখনো হার্টের রোগী বা হার্টের পরিবারে কারো হার্টের সমস্যা আছে, আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সিব গ্রুপের ওষুধ কখনোই খাবেন না। এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। কখনোই ব্যথার ওষুধ এইভাবে খাওয়া উচিত না। আর কিডনির রোগীরা বা কিডনির ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি, কখনোই ডাইক্লোফেনাক বা কিটোরোলাক জাতীয় ওষুধ কখনো নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না। এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে, দেখবেন যে কিডনি ফেল করতে পারে। আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে, পেট ব্যথা হয়েছে, ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না, ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার, ওদের মাধ্যমে সে ওই যে কিটোরোলাক ডাইক্লোফেনাক এগুলা ইঞ্জেকশন দিয়ে 2-3 দিনের মধ্যে তার কিডনি ফেল করে, রংপুর মেডিকেলে ডায়ালিসিস করে, আলটিমেটলি সে মৃত্যুবরণ করে, মাত্র 18-19 বছর বয়স। এই জন্য এই রিস্কটা কখনোই নেবেন না। যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন। এখানে এমন কেউ আছে যে চুল পড়ে যাচ্ছে, চুল, ওরে আল্লাহ, এটা একটু ক্যামেরা প্লিজ, ক্যামেরা। আচ্ছা না, থামান, হাতগুলো নামান। যাদের চুল পড়ে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ, এটা খুবই ইফেক্টিভ, এভিডেন্স বেসড। 7টা উপাদান। মহাদেশ কয়টা? 7টা উপাদান মনে রাখেন। কালো জিরা দানা রাতের বেলা 1 গ্লাস পানিতে সবগুলো হাফ চামচ করে মিশাবেন, 1 গ্লাস পানি সবগুলো হাফ চামচ করে মিশাবেন। কালো জিরা দানা, হলুদের গুঁড়ো, মেথি দানা, তিসি দানা, লং, দারচিনি, 6টা হইলো। সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন, সবগুলো কি হাফ চামচ করে। এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল পড়া অনেকটাই কমবে, তার ত্বক উজ্জ্বল হবে, তার নখের ভঙ্গুরতা কমে আসবে। আর একটা অ্যাপ্লাই করতে পারেন যাদের চুল খুবই পড়ে যাচ্ছে, মানে আটকাইতে পারতেছেন না, তারা কি করবেন, খাঁটি নারকেল তেলে এই তিসি দানা, মেথি দানা আর কালো জিরা এটা একটু 5 মিনিট ভেজে নিয়ে ওইটা একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে যে নির্যাসটা থাকে অর্থাৎ তেলটা থাকে, ওইটা চুলের করে সপ্তাহে 2-3 দিন ম্যাসাজ করবেন। ম্যাসাজ করে 10 মিনিটের মধ্যে ম্যাসাজ করে 1 ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন। ইনশাল্লাহ আপনার চুল পড়া অনেকটা কমে আসবে, আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না, বেশি টাকা পয়সা খরচ করার দরকার নাই। আর একটা উপাদান আছে আমলকির রস আর জবা ফুলের রস, এই রসটা মিশ্রণ করে যদি চুলের গোড়ায় কেউ ম্যাসাজ করে সপ্তাহে 2 দিন, তারও চুল পড়া কমে আসবে। গ্যাসের সমস্যা আছে, গ্যাস, এই যে অনেক নামান, আপনার সকালবেলা খালি পেটে 1 গ্লাস লেবু পানি খাবেন। লেবু পানি অনেকে বলে এটা তো অ্যাসিডিক, সাইট্রিক অ্যাসিড আছে, এইটা আবার কিভাবে আমার অ্যাসিডিটি কমাবে? লেবু পানিটা যখন খাবেন এটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে, পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যেটা হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্তরস, ওইটা ক্ষরণ বাড়ায় দেয়। আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে, গ্যাসগুলোকে ছোট ছোট টুকরা করবে, আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে। আর যাদের আইবিএস এর সমস্যার সাথে গ্যাসের সমস্যা, আইবিএস এর সমস্যা অনেকে ভুগতেছে। আইবিএসটা হচ্ছে অনেকের দেখবেন কনস্টিপেশন হয়, অনেকের ডায়রিয়া হয়। তো যাদের এরকম আইবিএস এর সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন। রাতে 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা ছেঁকে নিয়ে শুধু পানিটা পান করবেন। কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমোনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট রয়েছে। যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে, একটু দেখা যায় পেটটা চিনচিন করে, একটু গ্যাসের সমস্যা হয়, যেহেতু এটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট রয়েছে, এটা আপনার দেখা যায় ইনফ্লামেশনটা কমাবে। এবং যেহেতু আইবিএসে আপনার কখনো দেখা যায় ডায়রিয়া, কখনো কনস্টিপেশন, অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না, মোটিলিটি কখনো বেশি হয়ে যায়, কখনো ধীরগতি হয়ে যায়। তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড় বড় যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কণাগুলোকে ছোট ছোট কণায় ভেঙে ওটাকে বের করে দিবে।
এবং আমাদের স্টোমাক থেকে লাইপেস, অ্যামাইলেস, বিভিন্ন যে হজমের যে এনজাইমগুলো, এগুলো রিলিজিং মানে সিক্রেশনটা বাড়ায় দেয়। তার মানে জিরা পানিটা আপনারা খাবেন। অনেকগুলো উপদেশ বলেছি, এটা একটু মেনে চলার চেষ্টা করবেন। আর সর্বোপরি যেটা বলি, কখনোই রাত জাগবেন না। রাত জাগলে মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স হয়। বারবার বলতেছি, ছেলেদেরও হরমোনাল ইমব্যালেন্স, মেয়েদেরও হরমোনাল ইমব্যালেন্স। এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি, মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না, বন্ধা হয়ে যাচ্ছে, এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা। সাথে ফাস্ট ফুড, ফ্যাটি ফুড, সুগার জাতীয় খাবার খাওয়া। অনেকে একটু অলস জীবনযাপন করে, এটা করবেন না। এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে, আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। এই জন্য রাত জাগাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ। আচ্ছা, যে কথায় এসেছি, উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না। আলী রাদিয়াল্লাহু কথায় আছে, তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। এরপরে উনি যে কথাটা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু, মানে বড় শত্রু হচ্ছে অলসতা। তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড, ওই সময়ের বিস্ময় বলদ ছিল, মানে এতই ট্যালেন্টেড, তাকে তুলনা করা হচ্ছে যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে। কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল, সে প্রোক্রাস্টিনেশনে ভুগত। অর্থাৎ আজকের কাজ, দিনের কাজ দিনে করতো না। সে বলতো আজকের কাজটা আমি কালকে করবো, পরশু দিন করবো, ফেলায় রাখতো, অলস জীবনযাপন করতো। রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না, ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে, দিনের রুটিনটা ফলো করতেছে না। সে এক কথায় অলস জীবনযাপন করতো। আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনের দূরের কথা, একটা ছোট চাকরিও জোগাড় করতে পারে নাই। ওই ছেলের নাম হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার। ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে, কিন্তু খারাপভাবে স্মরণ করে, ভিলেন আকারে। এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারে নাই। কারণ কি? সে পরিশ্রমী ছিল না, সে অলস জীবনযাপন করছে। আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না। ভাই, পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে। দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন, যাদেরকে স্মরণ করেন, এমন কেউ নাই যে সময়ের মূল্য দেয়নি। অযথা সময় নষ্ট করবেন না। আনইউজার ফ্রেন্ডদের সাথে মিশবেন না। আপনি 5 জনের সাথে মিশতেছেন, ওই 5 জনের গড়পড়তা হচ্ছে আপনি। আপনি যাদের সাথে মিশেন তাদের গড়পড়তা হচ্ছে আপনি। আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাডার হবো বা উদ্ভাবক হব, কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যায় যে কোনো ভীষণই নাই। সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে। তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে, হ্যাঁ আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি, মানে নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা করে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে। এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য। সত্যিকার অর্থে ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন, আপনার জীবন বদলে যাবে। এরপরে যে উপদেশটা উনি দিয়েছেন, যে যেটা বলেছেন, আপনারা নিশ্চয়ই একটা গল্প শুনেছেন, যে যার গল্পটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে